আমেরিকার যে আমাদের ঘোষ সাহেব নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্বন্ধে বলেছে এবং তারা নাকি গ্যারান্টি দিবে বলেছে, এই ধরনের কথাবার্তা বাজারে চাউর হচ্ছে, আজকে বাজারে চলতেছে। জানো, আমি আমাকে বলেছো তুমি, এগুলোর ব্যাপারে তো আমাদের বলতে হবে, এইগুলোর ব্যাপারে আমাদের বলতে হবে। আপনার আইন বলবে যে এখানে রাস্তায় দাঁড়ায় ফাঁসি দিয়ে দিবেন, আরে এটা কি মগের মূল্য নাকি? রাস্তায় যেখানে দেখা হবে সেখানে ফাঁসি। এই জিনিসগুলো আপনাকে পরিষ্কার করতে হবে, এই জিনিসগুলোর ব্যাপারে সুস্পষ্ট ধারণা জনগণকে দিতে হবে, তাহলে আপনার হাত শক্তিশালী হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে নিয়ে কথা বলবো, আপনার সরকারকে নিয়ে কথা বলবো না। আমার দায়িত্ব হবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিভিন্ন কার্যক্রমগুলো আপনি পছন্দ করেন না করেন, আমি চেষ্টা করব আপনাকে সঠিক জিনিসগুলো জানানোর জন্য। হঠাৎ সারা দেশে পুলিশের বিশেষ সতর্কতা, আগস্ট মাসে অঘটন ও সার্জিও গোরের সফর নিয়ে জোরালো। আমি যে বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ এবং আপনার আলোচনা শুনতে চাই, তার প্রথম হচ্ছে সার্জিও গোরের এই ট্যুরে বেশ কিছু ঘটনা ঘটে গেল। আপনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো। পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা, তিনি বলেছেন হয়নি। তবে নানান গুঞ্জন চারদিকে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কি বৈঠক হয়েছে, এটা একটা সোশ্যাল মিডিয়ায় জোরালো হয়েছে। তারপর তার নৈশভোজটা বাতিল হয়েছিল। একেবারেই খুব রেয়ার একটা ঘটনা ঘটেছে যে বাংলাদেশে সব দেশে হাই কমিশনার আছে, সেই ক্ষেত্রে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের মিটিং হয়েছে। সেই মিটিং সম্পর্কে আমরা আসলে তেমন কিছু বিশেষ কিছু আমরা জানি না। আর এর বাইরে কেন পুলিশের এই বিশেষ সতর্কতা জারি করা হলো, কি আছে এই সতর্কতার পিছনে? আগস্ট মাস এমনিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা দিবস আছে 15 আগস্ট, 5 আগস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিদায়ের ঘটনা আছে। আবার নর্মালি পুলিশ অনেক একটি আগস্ট মাস ধরে আমরা ভেতরে যে খোঁজ খবর জানি তারা একটি, তার মধ্যে আবার বিশেষ সতর্কতা জারি করতে হয়েছে। সব মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে দেশ, জনগণ আওয়ামী লীগ বিষয়ক সার্জিও গোরের সাথে বা শেখ হাসিনার ফিরে আসা, এইটা নিয়ে কোন আলাপ হয়েছে কিনা? যদিও সরকারের দিক থেকে আজকেও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা দেশে ফেরার আলাপটা এটা হচ্ছে রাজনৈতিক ভাওতাবাজি। তো সরকার এখনো হয়তো মনে করছে যে শেখ হাসিনা আসবেন না, এমনি বলছেন আসবেন। আমি সার্বিক বিষয়গুলো নিয়ে আপনার পর্যালোচনা বিশ্লেষণ আশা করি নিজের অবশ্যতা জনগণ জনিত। আসসালামু আলাইকুম পূর্ণিয়া, এত গভীর রাতে তুমি আমাকে আবার ডেকেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে মিছিল করেছি তো আজকে টায়ার একটু। এই সন্ধ্যার সময় আমাদের জামাতের মিছিল ছিল মহাখালীতে, প্রতিবাদে যে আমাদের যে বিচার হওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এখন বিষয়গুলো হচ্ছে যে একটা সরকার যখন ক্ষমতায় যায় তখন সরকার কতগুলো দায়িত্ব পালন করার কথা। যেহেতু বর্তমান সরকার জুলাই উত্তর নির্বাচনে মাধ্যমে ক্ষমতা এসছে, নির্বাচনের দুইটি অংশ ছিল, একটি গণভোট আর একটি হলো সরকার গঠন। গণভোটে আমরা দেখছি প্রায় 70% মানুষ ভোট দিয়েছে এবং তারা বলেছে গণভোটগুলো বাস্তবায়িত করতে হবে। কিন্তু বিএনপি কে সে দায়িত্ব দিয়েছে, যেহেতু বিএনপি একটা একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে এবং বড় দল হিসাবে সে দায়িত্বটা জনগণ বিএনপি কে দিয়েছে। কিন্তু বিএনপি মুখে বলছে বাস্তবায়ন করবে, কিন্তু টাল বাহানা করতেছে, বিভিন্ন কাম কাজ করতেছে। ইতিমধ্যে সে সরকারের উপরে ক্ষমতা একচ্ছত্র করার সকল ব্যবস্থা সে নিচ্ছে। সে বিভিন্ন পর্যায়ে তার লোকদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, যেটা সংবিধানের সরাসরি পরিপন্থী। সংবিধানে বলা আছে পরিষ্কার, রাষ্ট্রের যে কোনো পর্যায়ে নির্বাচিত ব্যক্তিদেরকে বসাইতে হবে। আপনার সংবিধানের 7, 11 এবং অন্যান্য আরো যে আর্টিকেল আছে সেগুলো মিলিয়ে দেখলে দেখা যায় যে সরকার ইচ্ছা করলে সেখানে অনির্বাচিত সরকার বসাতে পারে না, এতে কন্ডিশন হয়। এখন সরকার বিভিন্ন ভাবে যে কাজগুলো করার চেষ্টা করে, তাতে কি হচ্ছে? তাতে তো দেশটাকে একটা আবার অনিশ্চিতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পুলিশ এমনি তাদের মোরাল ডাউন, পুলিশে অনেকে চাকরি চলে যাচ্ছে। যারা অতীত সরকারের সঙ্গে আনুগত্য দেখিয়েছিল তারা অনেকে চাকরি পেয়েছে, আরো অনেকে চাকরি চলে যাবে। তারপরে আজকে দেখলাম যে আমাদের আইসিসির আদালতের চিফ প্রসিকিউটর তিনি র্যাবের অফিসে গিয়ে ওখানে কাকে আটকে রাখা হচ্ছে সেটা দেখাচ্ছে। এখন পুলিশ কি রাষ্ট্রের কি বাদী? পিপি মানে কি বলে, তদন্তর দায়িত্ব হলো পুলিশের, র্যাবের, এবং আদালতে উঠাবে আইসিসি।
আইসিসি গিয়া র্যাব কি করতেছে? আইসিসি কাজ কি র্যাবের দোষ দোষ ত্রুটি ধরা? এটা কি আইসিসির কাজ? যদি এটা সরকার করতে চায় তদন্ত কমিশন হবে, আলাদা তদন্ত হবে, জুডিশিয়াল তদন্ত হতে পারে। যদি র্যাব বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো ক্ষমতা অপব্যবহার করে থাকে সেটা আলাদা তদন্ত হবে। এখানে আইসিসির চিফ প্রসিকিউটর কি করে গিয়ে ওখানে ওই দেখে, এটা তো ক্ষমতা অপব্যবহার হচ্ছে। আইসিসি সরকারের এখানে যদি গুম খুন যদি হয়ে থাকে তাহলে কি প্রসিকিউটর ডিনাই করতে পারবে? দায় দায়িত্ব কি প্রসিকিউটরের পড়বে না? আজকে যে অনেক আসামি বিনা বিচারে আটক আছে দিনের পর দিন, মাসের পর মাস, এই দায় কি আইনগতভাবে কি প্রসিকিউটর পড়বে না? বিনা বিচারে আটক রাখার কি কোনো বিধান আছে? সেন্ট্রাল জেলে রাখলেন, জেলখানায় রাখলেও কি এটা বৈধ হবে? আপনি জেলখানার মধ্যেও কি কাউকে অবৈধভাবে আপনি আটক রাখতে পারেন? বিনা জামিন, যে তাকে জামিন দিবেন না তার জামিন অস্বীকার করতে পারেন? এটার জন্য কি আগামী দিনে চিফ প্রসিকিউটরেরও কি আদালতের সামনে আসতে হবে না? এটা কোন দেশে বাস করতেছি রে ভাই আমরা? আমাদের র্যাব তৈরি করেছে, পুলিশ তৈরি করা হয়েছে মানুষের শান্তি শৃঙ্খলার জন্য। এখানে এখন তাদের দোষারোপ খুঁজে বের করা হচ্ছে, তারা কি করছে না করছে। তাহলে এরকম অন্যায় কি আমাদের বিভিন্ন মানে বিচার ব্যবস্থার মধ্যে হচ্ছে না? বিচার ব্যবস্থার মধ্যে কি এরকম খুঁজলে, তদন্ত করলে, গেলে পাইলে, ফাইল পত্র ঘাটলে দোষী পাওয়া যাবে না? তা রাষ্ট্রটা কে চালাচ্ছে? রাষ্ট্র কার নিয়ন্ত্রণে চলতেছে? এভাবে আপনি করে দিলেন, করে দিয়ে আপনার আজকে বলছেন পুলিশের এক্সট্রা অ্যালার্ট। এক্সট্রা অ্যালার্ট কি? আজকে পুলিশের সামনে যদি কোনো পার্টি গুলাগুলিও করে, পুলিশ কিছু করতে পারবে? এই যে বিভিন্ন জায়গায় কি বোমা পাওয়া যাচ্ছে, কেউ বলে বোমা পাওয়া গেছে, কেউ বলে পাওয়া যাচ্ছে না। এটা কে কার তদন্ত করতেছে? পুলিশ এমন একটা ভীতিকর অবস্থায় আসছে, আমি দেখতেছি রাস্তায় ঘাটে পুলিশ যখনই ২-৪-৫ জন লোক রুখে দাঁড়ায়, তখন পুলিশ আস্তে করে লেজ গুটায় এখান থেকে সরে যায়। এই পুলিশ তো হবে না আপনার। আপনি পুলিশকে তো ক্ষমতাশালী করতে হবে। পুলিশকে দায়িত্বশীল করতে হবে। এখন পুলিশ অতীত সরকারের আদেশ পালন করেছিল বলে তাদের কাছে অপরাধ হয়ে গেছে। যদি অতীত সরকারের আদেশ পালন করা অপরাধ হয়ে থাকে, তাহলে বর্তমান সরকারের আদেশ পালন করা কি অন্যায় হবে না? অপরাধ হবে না? আপনি আদালতের ১৭৯ জন পিপিদের কি বলে অ্যাটর্নি জেনারেলদের, অ্যাসিস্ট্যান্ট জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের চাকরি আপনি খেয়ে ফেলেছেন। তাহলে আপনি এগুলা করতে আনতেছেন। এই লোকগুলো তো একটা সিনিয়র অ্যাডভোকেট, তারা আছে, কাজ করতেছে, সুন্দর একটা ফাংশন হচ্ছিল। এখন আপনার কাদেরকে আনবেন? তাহলে অস্থিরতাটা কে তৈরি করতেছে? আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন উনার ইচ্ছায় দেশ চলবে, আমি সরি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো আমাকে দাবায় রাখতে পারবেন। আমার উপরে হয়তো আপনার মামলা মোকদ্দমা করে ধরপাকড় করে জেল জুলুম করতে পারবেন। কিন্তু সারা বাংলাদেশের মানুষের কতদিন ঠেকায় রাখবেন? আপনি এনসিপির উপরে যে কাজটা করেছেন, এনসিপির উপরে যে আপনি বিভিন্ন শ্রেণীর লোকদেরকে লেলাইয়া দিয়েছেন। আমরা বিশ্বাস করি ছাত্রদল এই কাজটা করে নাই। কিন্তু তারপরেও সরকারের উচিত ছিল যারা করছে তাদের বিচারের আওতায় আনা। এবং পুলিশকে দিয়ে এনসিপির নেতৃবৃন্দদেরকে মামলা করতে দেন নাই আপনি। কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নির্দেশ ছাড়া এসপির ঘাড়ে কয়টা মাথা যে ওখানে এনসিপির নেতাদেরকে মামলা করতে যাইতে দিবে না? সবাই তো বলছে যে আপনি বলেছেন। আপনার নির্দেশে করা হয়েছে। তাহলে আপনাকে যে এইভাবে বাজারে বিক্রি করা হচ্ছে এটা কি আপনি জানেন? আপনি যদি এইভাবে করেন, কথা বলেন, বলেন? তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্র আপনি এই মানুষের মধ্যে টেনশন দূর করতে পারেন। পুলিশের আজকে আগস্ট মাসের অঘটন কি ঘটবে আমি জানি না। ঘটার কোনো কারণ আমি কিছু দেখি না। কারণ যদি এই জুলাই সনদ বাস্তবায়ন করেন, জুলাই বিপ্লবের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা না করেন, জুলাই সনদ যদি বেইমানি না করেন, তাহলে আমি তো কোনো সমস্যা দেখি না। আর যদি আপনি জুলাই সনদের নেতাদের যাদের ত্যাগের বিনিময়ে আপনি আজকে ক্ষমতায় আসছেন, আপনার তো ক্ষমতায় আসার কথা না। ১৭ বছর আপনি বাংলাদেশে আসতে পারেন নাই। আপনার হ্যাডম আমরা দেখছি না বাংলাদেশে। আপনাকে তো আমি নিজেও বলছি আপনি আসেন, আমি নিরাপত্তা দিব।
আসছিলেন আপনি? আপনাকে অন্যের নিরাপত্তা নিয়ে আপনি বাংলাদেশে আসছেন। আপনার হ্যাডমটা কি আমরা জানি তো। আর যেই ছেলেরা শেখ হাসিনার এই প্রভাবশালী এই দুর্দন্তপ্রদা পুলিশ বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে লড়েছে, তাদেরকে আজকে আপনি লাঠিপেটা করতেছেন। তাদের উপরে আজকে লেলিয়ে দিচ্ছেন। আবার বলতেছেন আপনি জানেন না। এটা কি ধরনের হিপোক্রেসি? আজকে তো আবার দেখলাম সেই পুরনো খেলা আবার। আজকে দেখলাম স্থায়ী কমিটি মিটিং এ ওনারা বলে দিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে আপনাকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তো এই কথা তো আমরা তো দেখে আসছি ৩০ বছর ধরে গণতন্ত্রের এই পরাকাষ্ঠা সব আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। কেন? কেন আপনি বলতে পারেন না যে আমি আপনাদের মধ্যে রাষ্ট্রপতি কে হতে চান? আপনারা আবেদন করেন। সমস্যাটা কোথায় ছিল? আমরা ৩ জন ৫ জন নিতেন। না আলোচনা করে বলতেন। আজকেই বলতেন যে ঠিক আছে যে অমুক দাঁড়াবে বাকিরা চুপ থাকেন। আপনি নিজের দায়িত্ব ক্ষমতা নিয়ে গেলেন। এখন সবাই তদবির করবে না আপনাকে? এখন সবাই এক নাগাড়ে তদবির করা শুরু করবে না? তার মানে আপনাকে সবাই তোয়াজ করুক, আপনাকে সবাই জি হুজুর, জি হুজুর করুক, এটা আপনি চান। তো এটা তো গণতন্ত্রের সঙ্গে যায় না মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আ মানুষকে কিভাবে বলবো বলেন? আপনি কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন আমি জানি না। এই যে আপনি আজকে ওই সার্জিও গোরের কথা বলছেন। সার্জিও গোরের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সেইখানে আপনার উপদেষ্টার কি কাজ? আপনার উপদেষ্টার কাজ তো যখন আপনার সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করতে আসছে, তখন আপনি রাখতে পারেন তাকে আপনার পাশে। কিন্তু যখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে, সেখানে আপনি বাংলাদেশের কোন বিধি মোতাবেক, কোন আইন মোতাবেক, সংবিধানের কোন ধারা মোতাবেক আপনার উপদেষ্টাকে এই রাষ্ট্রীয় কাজের মধ্যে আপনি ওখানে ওই বসায় দিবেন? আমরা সবাই ভীতু হয়ে গেছি। আমরা সবাই সত্য কথা বলতে আমাদের সুশীল সমাজ তো একটা আছে এগুলো হলো ধান্দাবাজি। কেউ কথা বলার সব যা আপনি করবেন, প্রধানমন্ত্রী যা করবে তাই জায়েজ। আবার যখন প্রধানমন্ত্রী পলায়া যাবে, তখন সব তার বিরুদ্ধে লাগায় যাবেন। তখন সব বড়, বড় কথা। এই যে কদিন আগে দেখছি না? ওই এক মহিলা ছিল যে পরিবেশ কি জানি মহিলা। আরে কি বাকবাকুম কথাবার্তা। হ্যাঁ, রাজনীতিতে আপনি কি করেছেন? উনি এক্কারে কি করে গেছেন ১.৫ বছর এখন দেখেন। তো মাননীয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আলোচনায় আপনার স্থায়ী কমিটির মানে ক্ষমতা আপনি নিতে পারেন না। স্থায়ী কমিটির ক্ষমতা আপনার উপর অর্পিত হইতে পারে না। এটা গণতান্ত্রিক ভাষা নয়। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এখানে আপনি রুদ্ধদ্বার আলোচনা করেন। দরজা বন্ধ করে বলেন, প্রস্তাব একজন একজন বললেন কাকে দিতে চান আপনারা, কাকে বানাতে চান, আলোচনা করেন আপনারা। কিন্তু ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা স্বৈরাচারের নামান্তর। এর মাধ্যমে স্বৈরাচারী হয়। এর মাধ্যমে ফ্যাসিস্ট জন্ম হয়। তা আজকে আমরা যখন দেখলাম স্থায়ী কমিটির সিদ্ধান্ত, এটার প্রতি নিন্দা জানানো ছাড়া আমাদের কিছু করার নাই। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, আমরা গণতন্ত্রের সংগ্রাম করছি। আমরা দেশে গণতন্ত্রের জন্য আজকে আমরা আমাদের তো ত্যাগ আছে। আমরা তো আরাম-আয়েশের জীবন লন্ডনে কাটাই নাই মাননীয় প্রধানমন্ত্রী। আমরা নিঃস্ব হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি আমরা। এই জাতীয়তাবাদী রাজনীতি করতে গিয়ে, এদেশে গণতন্ত্রের রাজনীতি করতে গিয়ে, আপনার স্বার্থের রাজনীতি করতে গিয়ে বলেন, কোথায় যাব বলেন? আজকে দেখলাম সরকারের মধ্যে কথা হচ্ছে ইউনিয়ন পরিষদের মেম্বার হইতে হলে মেট্রিক পাস লাগবে। চেয়ারম্যান হইতে হলে গ্র্যাজুয়েট লাগবে। ভেরি গুড, ভালো হইতে পারে। কিন্তু আপনি জানেন যে আপনার মন্ত্রী পরিষদে মেট্রিক পাস করে না এরকম মন্ত্রী আছে। যার এসএসসি রেকর্ড নাই, এইচএসসি রেকর্ড নাই। এরকম মন্ত্রীও আছে আপনার। তাকে মন্ত্রী বানায় রাখছেন, আপনি স্টেট মিনিস্টার বানায় রাখছেন। তো মন্ত্রীর যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগে না। মন্ত্রী হইতে যেখানে মেট্রিক পাস করতে হয় না, এইচএসসি পাস করতে হয় না। সেখানে আপনি কি করতেছেন? আপনি মেম্বারদেরকে বলতেছেন, গ্রামের একজন মেম্বার হবে তাকে মেট্রিক পাস করতে হবে। তো এই যে আপনাদের মানে তুগলুকি হাঁটতে মাথাতে কতি আসে যাই না। সারা বাংলাদেশে স্কুল কলেজগুলা গ্রামের সাধারণ মানুষরা চালায়। অনেক স্কুল কলেজ করে, বাড়িঘর সম্পত্তি দেয়, জায়গা দেয়, বিভিন্নভাবে চালায়। এটা সামাজিক একটা প্রভাব প্রতিপত্তি।
আপনি সেখানে স্কুল কলেজগুলোতে কি করেছেন? সম্পূর্ণ দলীয়করণ করে নিজেদের দলের লোকদের বসায়া আপনি সারা বাংলাদেশে একটা মানে কি একটা বীভৎস অবস্থা তৈরি করেছেন। তো এইভাবে কি আপনি ৫ বছর আগাইতে পারবেন? জামায়াত তো পরিষ্কার বলেছে আপনার সঙ্গে সহযোগিতা করতে চাই। আমরা আপনার সঙ্গে সহযোগিতা করতে চাই। আমরা চাই ৫ বছর আপনি ক্ষমতায় থাকুন। কিন্তু এইভাবে কি আপনি ৫ বছর থাকতে পারবেন? আপনি এইভাবে কি আগাইতে পারবেন? আজকে আপনার সামনে একটা চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। আপনি বিমস্টেকের চেয়ারম্যান। আপনি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্স, ব্রিক্স মানে ওই ওই কি বলে ওই অ্যা ব্রাজিল, ইন্ডিয়া, তারপরে হলো রাশিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই ৫ জন মিলে ব্রিক্স, তার সঙ্গে এখন সৌদি আরব জয়েন করছে, ইউএই জয়েন করছে, আরো অনেকগুলো রাষ্ট্র জয়েন করছে। এখানে প্রায় বোধহয় ১৫ টা রাষ্ট্র হয়েছে। তাদের একটা সম্মেলন হবে নয়াদিল্লিতে। সেখানে ব্রিক্স ইয়ার বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনি সেই বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দাওয়াত যাবেন কি যাবেন না সিদ্ধান্ত এখন নিতে পারেন নাই। আপনি তো বিমস্টেকের চেয়ারম্যান। আপনি সে দাওয়াত না নিলে আপনি বিমস্টেকের অন্য রাষ্ট্রগুলোর তো অধিকার আপনি বরখেলাপ করছেন। আপনাকে কে অ্যাডভাইস করতে জানি না। আপনি বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আপনি অস্বীকার আপনি যাবেন না, এটা আপনি কিভাবে বলতে পারেন? তাহলে এই বিমস্টেকের এখানে তো স্বার্থ জড়িত আছে। এখানে বে অফ বেঙ্গল স্বার্থ জড়িত আছে। এখানে আমাদের মেরিন আ স্বার্থ জড়িত আছে। তো এইগুলো বিষয় যদি আন্তর্জাতিক ফোরাম দিল্লিতে হইছে বলে আপনি যাবেন না, তাহলে হয়? তাহলে আপনি দিল্লির সঙ্গে বায়োলেটারাল একটা রিলেশন করেন। দিল্লির সঙ্গে আপনি বলেন যে, "ঠিক আছে আপনার সঙ্গে আমি বসবো। আপনার সঙ্গে একটা ওয়ার্কিং মিটিং হবে। এজেন্ডা মুক্ত করেন।" এজেন্ডা মুক্ত করে আলোচনা করেন। আর ইন্ডিয়াতে গেলে আপনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যাপারে কথা বলবেন না। এটা করলে বাংলাদেশের মানুষ আপনাকে মেনে নেবে? সহ্য করবে? কাজেই সবকিছু মিলে তো দেখা যাচ্ছে প্রতিটা জিনিসই আপনার ফেভারে বাড়ি চলে যাচ্ছে। এই যে পূর্ণিয়া তুমি বললা যে আ আ সার্জিও গোর উনি কি সুন্দর মিটিং করে ফুরফুরা মেজাজে বলল সব ঠিক হয়ে গেছে। আমরা যা চেয়েছি এই সরকার সব ঠিক করে দিচ্ছে। অথচ আমাদের সরকার তো বলে নাই কি দিচ্ছে। কি স্বার্থ তারা আমেরিকার কাছ থেকে পেয়েছে। উল্টা আমরা দেখলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে ৮ টা প্রশ্ন করছে ৮ টাই বলছে না। তা আলোচনা করল কি? ৮ টা প্রশ্নই যদি আলোচনা না করে থাকো, তাহলে কি আলোচনাটা করলে তুমি এই গোর সাহেবের সঙ্গে? তো এই ধরনের ধাপ্পাবাজি ব্লাফ দিয়ে কেমন চলবেন? ইতিমধ্যে বাজারে চাউর হয়ে গেছে। বাজারে কথা হয়ে গেছে যে শেখ হাসিনা ডিসেম্বরে আসবে। আমেরিকাও চায় যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। তারাও চায় ঠিক আছে অন্যায় করলে বিচার হবে। বিচার ব্যবস্থা করে আইন মতো বিচার হবে। তো এখানে আমেরিকা যদি বলে বিচার এখানে আসার জন্য আনবে, আপনি কি করতে পারবেন তাকে? আপনি আমার আইনমন্ত্রী বলতেছেন গ্রেপ্তার করবেন। আমাদের অনেকে বলতেছেন যেখানে পাবেন সেখানেই ধরে ফাঁসি দিয়ে দিবেন। as if যেন মানে আপনি যেখানেই পাবেন যে লোককে ধরে ফাঁসি দিয়ে দিবেন। ওহ! কি সুন্দর আইন, হ্যাঁ? মানে এটা এখনো যেন ওই আমরা ওই পুরনো বর্বর যুগে বাস করতেছি। এখনো যেন চেঙ্গিস খাঁর যুগে বাস করতেছি। এখনো যেন সিরাজউদ্দৌলার সে অবস্থায় বাস করতেছি যেখানে রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে আইসা তার মোহাম্মদী ব্যাগ দিয়ে ছুরি মেরে দিবে। অদ্ভুত মানসিকতায় আমরা বাস করতেছি। আরে ভাই শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে নিজের ধারায়, আপনারাই তো যাবেন সবাই বিমানবন্দরে রিসিভ করতে। সে তো সেই ব্যবস্থা করেই আসবে। এই যে আমেরিকান যদি বে আই ব্যা সার্জিও গোর যদি আলোচনা করে থাকে এবং বিষয়টা যদি মনে করে যে হ্যাঁ, শেখ হাসিনা যদি বিচারের মুখামুখি হতে চায়, হবে আপনি সে ব্যবস্থা করেন। সে বিচারের মুখাপেক্ষি হইলে তার বিরুদ্ধে বিচার করবেন, আলোচনা করেন, কথা বলেন, দেখেন। বিচার প্রসেস করতে সময় লাগবে। আর সেটা যদি আমেরিকান মতো সরকার যদি তাদেরকে ব্যাক করে, ভারতের মতো সরকার যদি ব্যাক করে, আপনি কি করবেন? আপনার তো ইতিমধ্যেই ভারতের সঙ্গে আপনার সম্পর্ক ইনডাইরেক্টলি অনেক উন্নত হয়ে গেছে। আপনার পক্ষে ভারতের অ্যা পার্লামেন্টও আপনার পক্ষে বক্তব্য দিচ্ছে। কাজেই সবকিছু মিলে
আপনি এখন যদি ভারতে না যান, এই ১২ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত সম্মেলন হবে। যদি না যান, তাহলেও আপনি ভারতের সঙ্গে একটা তিক্ত পরিবেশে চলে গেলেন। আর যদি যান, আর যদি সেখানে যদি এই বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা না করেন, তাহলে বাংলাদেশের জনগণও তো আপনাকে ছেড়ে কথা বলবে না। শেখ হাসিনা যেখানে বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলে নাই। মানুষের চোখ ঘুরে গেছে। মানুষের এখন কি বলে সাহস বেড়ে গেছে। মানুষের ভয় কেটে গেছে। মানুষ ভয় করে না। তো কাজেই সেখানে আপনাকে তো ভয় করবে না। তারপরে আপনি মন্ত্রী পরিষদ যাদেরকে নিয়ে বানিয়েছেন, ভালো আপনি বানিয়েছেন, যোগ্য বানিয়েছেন। কিন্তু মানুষ তো এটাকে ভালো বলে না। এখানে তো আপনাকে উপদেশ দেওয়ার মতো আমরা কাউকে দেখতে পাচ্ছি না। এমন কিছু মন্ত্রী বানিয়েছেন যাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। যারা এখন পর্যন্ত তাদের কোন রকম একটা দক্ষতার ছাপ দেখাতে পারে নাই। তা আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাবিনেটে কারা ছিল? আপনারা দেখেন দেশমাতা খালেদা জিয়ার ক্যাবিনেটে কারা ছিল? আছে সেখানে আপনার এসে আপনার এদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন। দেশটা কি এত খেলু হয়ে গেল গা? দেশ পরিচালনা করা কি এতই হয়ে গেল গা? তার উপরে সিনিয়র অফিসারদের, সেক্রেটারিদের, জয়েন্ট এডিশনাল সেক্রেটারি, আ এস্ট মানে সিনিয়র সেক্রেটারি সবাইকে ঢালাওভাবে চাকরি থেকে বের করে দিচ্ছেন। অভিজ্ঞ দক্ষ লোকদেরকে সরকারি চাকরি থেকে বের দিচ্ছেন। কোন সরকারের পক্ষে আনুগত্য দেখানো কি অপরাধ? আনুগত্য দেখায় সে কাজ করেছে। কাজ যদি অন্যায় করে থাকে কাজের বিচার করেন। তো তার আনুগত্যের বিচার কেন করবেন? আর যদি আনুগত্যের বিচার করেন তাহলে আপনি আনুগত্য অফিসার পাবেন কোথায়? আনুগত্যশীল অফিসার আপনি পাবেন কোথায়? আপনাকে কে আনুগত্য দেখাবে? সবকিছু মিলে আমার মনে হয় না আপনি একটা সঠিকভাবে রাষ্ট্রটা পরিচালনা করতেছেন। আপনি অসন্তুষ্ট হতে পারেন। আপনার বাহিরে অসন্তুষ্ট হতে পারে। আপনার ইন্টেলিজেন্সরা তো এখন সিনসিয়ারলি কাজ করছে না। তারা এখন নিজেদের বলয় তৈরি করার চেষ্টা করছে। এখন যে সমস্ত অফিসাররা, যে সমস্ত গোয়েন্দারা কাজ করতেছে, যে সমস্ত পুলিশ বলেন কাজ করতেছে, বিচার ব্যবস্থা বলেন কাজ করতেছে, প্রশাসনিক ব্যবস্থা বলেন, তারা সবাই নিজেদের একটা বলয় তৈরি করার চেষ্টা করছে। তারা একটা বলয় তৈরি করলে যাতে তাদেরকে কেউ কিছু করতে না পারে, তাদের গায়ে হাত তুলতে না পারে, তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেই ধরনের একটা বলয় তৈরি করা হচ্ছে। এই বলয় তৈরি হয়ে গেলে পরে আপনি তো এই বলয়ের মধ্যে বন্দী হয়ে যাবেন। বলয় থেকে তো আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো কাজেই আপনি এদেশে আজকে যে নতুন প্রজন্ম, আজকে যে যুবক তারা কোথায়? তারা কি আপনার দলের সঙ্গে আছে? বিশ্ববিদ্যালয়ের ছেলে-মেয়েরা কি আজকে সরকারি দলের অঙ্গ সংগঠনের সঙ্গে আছে? একবার একটু দেখেছেন যাচাই-বাছাই করে? কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কার দিকে আছে? কোথায় আছে? আপনার টোকাই আছে অনেক আপনার। আপনার সঙ্গে অনেক টোকাই পাবেন। কিন্তু সেই টোকাই কতক্ষণ টিকবে? তা আপনি কি একবার খবর নিয়ে দেখেছেন? যে কলেজের, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা কোন দিকে আছে? তারা চুপ করে আছে। তারা এখন অপেক্ষা করতেছে। তারা চূড়ান্ত নির্দেশের অপেক্ষা করতেছে। চূড়ান্ত নির্দেশ পাইলে পরে তারা ঠিকই মাঠে নামবে। তারা ঠিকই অচলাবস্থা সৃষ্টি করবে। তারা ঠিকই সরকারকে আর এক কদম সামনে বাড়তে দিবে না। শেখ হাসিনার পুলিশ ১৪০০ লোককে মেরেও যখন টিকতে পারে নাই, আপনি তো কোন ছার? আপনি একটা গুলি করে দেখেন না। একটা লোককে মাইরা দেখেন না যে কি অবস্থা আপনার। আমি তো সরাসরি বলতেছি আপনাকে। চালান না গুলি দেখি। একটা গুলি করেন না। তারপর দেখেন না কত ধানে কত চাল। আপনি এগুলো দেখেন, করেন। হ্যাঁ, আপনি ব্যক্তিগত চেষ্টা করতেছেন। আপনি গাড়ি নিয়ে ঘুরতেছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। নিজে ব্যক্তিগত উদ্যোগে আপনি অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করতেছেন। ভালো। আমরা স্বাগত জানাই। আপনার এই প্রচেষ্টাকে আমরা স্বাগতও জানাই। কিন্তু আপনার inefficient আপনি দেখে আসলেন কিন্তু সেই inefficient টা তো কাজটা করতে পারবে না। কাজ করার সুযোগ সে পারবে না। আপনি এইচএসসি পরীক্ষার রেজাল্ট ১০ অগাস্টে নিয়ে গেলেন কেন? আপনি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন নাই কেন? কি কারণে ১০ই আগস্ট নিয়ে যেতে হবে? কি কারণে? পরীক্ষা হয়েছে কবে? মেট্রিক পরীক্ষা এসএসসি হয়েছে। এই যে আপনি ১৫ টা দিন পিছায়া দিলেন। এই ১৫ দিন ছেলে-মেয়েদের লেখাপড়াতে বিরক্ত ডিস্টার্ব হবে না? এই ১৫ টা দিনের জন্য কি স্কুলের রুটিন গুলাকে হ্যাম্পার হচ্ছে না? এগুলা কি আপনি একবার দেখেন, বুঝেন, জানেন?
কারণ আপনি আমি জানি না। আপনি ব্যক্তিগতভাবে যা কিছু করেন আমাদের কিচ্ছু বলার নাই। কিন্তু রাষ্ট্রের উপরে যখন আপনি কাজ করবেন, রাষ্ট্র যখন আপনি চালাইতে যাবেন, রাষ্ট্রের উপর যখন নির্দেশ দিবেন, তখন তো আমাদেরকে কথা বলতে হবে। কারণ রাষ্ট্রের তো আমাদেরও দায়িত্ব আছে। এই রাষ্ট্রে তো আমরাও বাস করি। এই রাষ্ট্র তো আমাদেরও। শুধু আপনার একা তো না। তাই রাষ্ট্রের উপর যখন হস্তক্ষেপ করবেন, তখন আমাদের কথা বলতে হবে। আপনি পছন্দ করেন আর না করেন। আপনার কথা বলতে হবে। হয়তো পূর্ণিয়া সুযোগ দিলে পূর্ণিয়া এখানে কথা বলবো। আর নাহলে অন্য কোথাও কথা বলবো। আপনি যদি বন্ধ করেন আমরা Facebook এ কথা বলব। এই যে আপনার ভারত সফর সম্বন্ধে আমি বিস্তারিত লিখেছি। আপনি Facebook এ দেখেন। আমার লোকদেরকে বলেন, আপনি কি করা উচিত? আমি পুরা বিশ্লেষণ আপনাকে দিয়েছি। আপনি আজকে Facebook এ আমার নামে আছে, আপনি দেখান। আপনার লোকদেরকে বলেন আপনাকে সেটা দেখাইতে। আপনি দেখেন এর চেয়ে ভালো বুদ্ধি আপনার কে দিবে? আপনার এর চেয়ে আর ইভ্যালুয়েশন কে করবে? দেখান। আমরা তো ইভ্যালুয়েশন করে দিয়েছি। আপনি এর চেয়ে ভালো ইভ্যালুয়েশন করলে, এর চেয়ে ভালো পর্যালোচনা করে যদি আপনি ভালো সিদ্ধান্ত পান, তাহলে সেই সিদ্ধান্তটা করেন। আমরা তো বলি না আমাদেরটাই বেস্ট। আমি একটা দিয়েছি আপনাকে। আমি একটা বিশ্লেষণ দিয়েছি। আপনি এই বিমস থেকে বা চেয়ারম্যান হিসেবে যাবেন কি যাবেন না। গেলে কি হবে, না গেলে কি হবে। তার একটা বিশ্লেষণ তো বিস্তারিত বিশ্লেষণ দিয়েছি আপনাকে। তো আপনি এটা দেখেন। আপনি পররাষ্ট্রমন্ত্রীর দেওয়ার কথা। আপনার প্রধানমন্ত্রীর অফিসের লোকেরা দেওয়ার কথা। কিন্তু আমরা তো আশা করেছি যে আপনি এটা পাবেন এবং একটা সিদ্ধান্ত নিবেন। কিন্তু আজকে পর্যন্ত আপনি সিদ্ধান্ত নেন নাই। এতে তো একটা মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে। মানুষের মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। হতাশা তো ভালো কথা নয়। হতাশা মানুষকে খারাপ দিকে নিয়ে যায়। আপনাকে আমি আরেকটা জিনিস বলতে চাই। আপনার আলোচনাতে আমরা বলছি, অনেকে আমাদেরকে বলে যে আপনারা বিভিন্ন সরকার নিয়ে কথা বলেন, আপনারা ওই মন্ত্রী নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রী নিয়ে কথা বলেন না। অনেকে আমাদেরকে অনুরোধ করে। ভাইরে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশটা তো প্রধানমন্ত্রী চালায়। এখানে কোন মন্ত্রী চালায় না। দলটা এমনকি সাধারণ সম্পাদক, মহাসচিব চালায় না। এই স্থায়ী কমিটির দলটা চালাবো, সেই স্থায়ী কমিটির ক্ষমতা দেখলাম আজকে সিজ করে ফেলেছেন। রাষ্ট্রপতির মনোনয়ন দেওয়ার ক্ষমতাটাও নিয়ে নিয়েছেন। তার মানে একজন। তা আমরা কথা বলতে হবে জননেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কি বলেন, কি করেন। এতে আপনি অসন্তুষ্ট হন। আমরা মনে করি উনাকে যদি আমরা কারেক্টলি অ্যাডভাইস করতে পারি, উনাকে যদি আমরা কারেক্ট জায়গায় নিয়ে আসতে পারি, উনাকে দিয়ে যদি আমরা সঠিক কাজটা করাইতে পারি, তাহলেই দেশের মঙ্গল হবে। আমরা সেজন্য সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কথা বলছি। আমরা সরাসরি বলছি আপনি যে কাজগুলো করতেছেন, সেই কাজগুলোর মধ্যে গাফিলতি থেকে যাচ্ছে। আগামী দিনে আপনাকে প্রশ্নবিদ্ধ করবে। আপনার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মার্কিন প্রেসিডেন্টের স্পেশাল দূত দেখা করতে পারে, কথা বলতে পারে। এটা সৌজন্য সাক্ষাৎকার। এটা কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই কোনো দূতের সঙ্গে কথা বলে কোন সিদ্ধান্ত নিতে পারে না। উনি কোনো চিঠি নিয়ে আসলে, কোনো বার্তা নিয়ে আসলে সেই দূত বার্তা অনুযায়ী কথা বলবেন। যদি সেই অ্যা ট্রাম্প সাহেবের, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত যদি প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো বার্তা নিয়ে আসেন, সেই বার্তা নিয়ে কথা বলবো। আমরা তো সে কি বার্তা নিয়ে আসছে আমরা জানি না। তাহলে আপনার সঙ্গে সে কি আলোচনা করলো? তার সঙ্গে তো আলোচনা করা আপনাকে মানে না। সেখানে চা পান খাবেন, সৌজন্য সাক্ষাৎকার করবেন, সৌজন্য করে দিবেন। এটা কোন কথা আপনি একটা আম অ্যা প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে আপনি আলোচনা করতেছেন। সেখানে প্রেসিডেন্টের ডাইরেক্টিভ কোথায়? ট্রাম্প সাহেব কি চেয়েছে আপনার কাছে? ট্রাম্প সাহেব কোন চিঠি দিয়েছে কিনা? এইগুলার কোন আলোচনা নাই। এগুলো কোন প্রটোকল শিখাচ্ছেন আপনারা আমাদেরকে? কোন শিষ্টাচার, রাষ্ট্রাচার শিখাচ্ছেন? আপনার প্রাইম মিনিস্টার বাংলাদেশ। সে কি আপনার যদি দূতের সঙ্গে আপনি একজন কাউকে দায়িত্ব দিয়ে দেন। যে ঠিক আছে সেও আমার স্পেশাল দূত। আর আপনার তো উপদেষ্টা আছেই আপনার প্রধানমন্ত্রী সচিবালয়ে। তারা কথা বলুক। তারা কথা বলে আপনাকে জানাক। আপনার কাছে সৌজন্য এসে এক কাপ চা খায়া যাক। আপনার সঙ্গে আলোচনা কইরা এই 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 গোর সাহেব বলছে, আমরা আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমাদের সম্পর্ক খুব উন্নতি এবং আরো উন্নত হবে। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে
আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ দূতেরা এসে সম্পর্ক উন্নতি করে। এখানে আমার পররাষ্ট্রমন্ত্রী কাজ করে না, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে না, এখানে আমার রাষ্ট্রদূতরা কাজ করে না। হোয়াট এ ফান, হ্যাঁ? কি মজা, কি রাষ্ট্র চালানোটা, কত আরাম রাষ্ট্র চালানো, মানে কিরকম? মাননীয় প্রধানমন্ত্রী, ইটস ইম্যাচুরিটি। আমরা শকড হয়েছি। আমরা মর্মাহত হয়েছি আমাদের রাষ্ট্রীয় স্ট্যান্ডার্ড দেখে, আমাদের মানদণ্ড দেখে। এখানে সৌজন্য আসবে, চা খাওয়ায় দিছেন, ভেরি গুড। আপনি বলে দিবেন আপনার যা, যা আলোচনা করা আছে, এই যে আমার ওই আছে, এসে কথা বলেন। আমি জেনে নেব। That should have been the proper dignity of বাংলাদেশ প্রাইম মিনিস্টার। আপনি সে রক্ষা করেন। অনেকগুলো বললে আপনি আমাদের উপর খেপে যাবেন। আপনার চামচারা খেপে যাবে। আপনার চামচারা আমাদের পিছে লেগে যাবে। আপনাদের এই যে যেমন ছাত্রদেরকে, আমাদের যুব নেতাদেরকে, এনসিপি নেতাদেরকে অপমান করার চেষ্টা করছেন, হ্যারাসমেন্ট করার চেষ্টা করছেন। এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবেন। এমন আমাদেরকে রাস্তাঘাটে হেনস্থা করার চেষ্টা করবেন। আমাদেরকে পুলিশ দিয়া, আইন দিয়া, এই করে দিয়া আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবেন। বিভিন্নভাবে লাগাইতে পারেন, মামলা মোকদ্দমা লাগাইতে পারেন। কিন্তু রাষ্ট্রকে তো আপনি চালু করতে পারেন না। কাজেই আমি পরিশেষে বলবো, এই কথাগুলা খুব ভালো সুর দেখা জানে। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর মুখে কোনো হাসি দেখি নাই। গত ২ দিন ধরে গুমরা মুখে বইসা রইছে। বাংলাদেশের মাটিতে এসে এক রাষ্ট্রদূত আরেক রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে না। এটা শিষ্টাচার। ত্রিবেদী সাহেবের সঙ্গে দেখা করার জায়গা বাংলাদেশের জায়গা নয়। ত্রিবেদী সাহেবকে সঙ্গে দেখা করার কিছুই নাই মার্কিন যুক্তরাষ্ট্রের। কোন প্রটোকলে পড়ে না। এটা রাষ্ট্রের সার্বভৌমত্বের বরখেলাপ। আমার দেশের মাটিতে বসে বিদেশি রাষ্ট্রদূতরা কথা বলবে, পরস্পর কথা বলবে। এটা তো দেশের ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজেই আপনি ত্রিবেদী সাহেবের সঙ্গে কি আলোচনা করেছেন, কি কথা বলেছে গৌর সাহেব, এটা আমাদের জানার অধিকার আছে। এটা বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে। আমার পররাষ্ট্রমন্ত্রী এটা অ্যালাউ করলেন কিভাবে? আমার পররাষ্ট্রমন্ত্রী কিভাবে কাজ করছে? তারপরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী সাহেব এই অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ২৪ তারিখের দিকে এই এতে যাবেন, নিউ ইয়র্কে যাবেন। সেখানে জাতিসংঘে বক্তব্য দিবেন। ওখানে জাতিসংঘের বক্তব্য যদি দেওয়া থাকে, সেখানে অলরেডি মানবাধিকার নিয়ে জাতিসংঘের একটা রিপোর্ট বেরিয়েছে। তাহলে সেই রিপোর্টটার ব্যাপারে কি আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব কি বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে প্রাইম মিনিস্টার জানতে চাইবে না? সেখানে অফিসিয়ালি বলা হয়েছে যেখানে বাংলাদেশে বিনা বিচারে অনেক সাংবাদিক আটক আছে। যেখানে বিনা বিচারে অনেক রাজনৈতিক দল নেতারা আটক আছে, তাদের জামিন পাচ্ছে না। হোক আওয়ামী লীগ বা যেকোনো রাজনৈতিক দল। আপনি তাদের বিচার করেন, অপরাধের জন্য বিচার করেন। কিন্তু আপনি বিনা বিচারে আটক রাখছেন, এটা নিয়ে জাতিসংঘ ইতিমধ্যে আপত্তি তুলেছেন। এই আপত্তিটা কি আপনি ওই ওখানে গিয়ে খলিল সাহেবের সামনে বক্তৃতা দিতে গিয়ে আপনাকে সেটা বলতে হবে না? তো এই ধরনের বিব্রতকর অবস্থায় আপনাকে ফেলে দিচ্ছে ওরা। আপনাকে এমন একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে, যেখানে আপনার বক্তব্যগুলো অসার হবে। বক্তব্যগুলা ক্ষুরুদ্ধার হবে না। কার বিরুদ্ধে আপনি জাতিসংঘে গিয়ে বলবেন? কাকে অ্যাডভাইস করবে জাতিসংঘের? আমরা আমেরিকার সঙ্গে তো কথা হয়েই গেছে। আপনি আমেরিকান তো আপনাকে অলরেডি বলে দিয়েছে। আপনি চীনের পক্ষে কথা বলতে পারবেন না। আমার মানা করে দিয়েছে। আপনি ইন্ডিয়ার সঙ্গে যাচ্ছেন না এই এই ওদের কনফারেন্সে। তার মানে আপনি ওখানে জাতিসংঘে কি বলবেন? এজেন্ডা কি আপনার? ইস্যু কি? আপনি কার সম্বন্ধে শিকায়ত করবেন, বিচার দিবেন বা কার কাছে কি চাইবেন? তো এই জিনিসগুলো আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কেউ ব্রিফ করতেছে কিনা। আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন কিনা কারো সঙ্গে। আপনি সেখানে গিয়ে একটা লিখিত বক্তব্য দিয়ে আসবেন কার উদ্দেশ্যে? বক্তৃতা কার জন্য? খলিল সাহেবের জন্য? ওরা তো খলিল সাহেব প্রেসিডেন্ট। ও তো বক্তৃতা খলিল সাহেবের উদ্দেশ্যে দিতে হবে। বলতে হবে, মিস্টার প্রেসিডেন্ট, এই অবস্থা আমি যে জাতিসংঘের টেবিলের সাথে বলতেছি, এই অবস্থা। আপনি বলতে পারবেন খলিল সাহেবকে? খলিল সাহেব কি সেটা কগনিশন নিতে পারবে? সেটা কি আমলে নিতে পারবে? তো এই ধরনের একটা জায়গায় যখন আপনি যাবেন, সেখানে আপনি আজকে সেপ্টেম্বরে যাবেন, আপনি গোর সাহেবের সঙ্গে আলোচনা করা কি দরকার ছিল? আবার একটু আবার বলছেন আমরা একটা বাণিজ্য কমিটি আসতেছে।
আমাদের কথা হচ্ছে আপনার পলিসি কোথায়? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছেন, সে চুক্তি বাস্তবায়ন করার স্ট্যান্ডিং কমিটি কোথায়? স্টিয়ারিং কমিটি কোথায়? আপনার এই চুক্তি বাস্তবায়নের নিয়ম নীতি কোথায়? আপনার পলিসি কোথায়? আমরা যে গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার সঙ্গে একটা চুক্তি করে আসলাম, বাণিজ্য চুক্তি করে আসলাম। সেই বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করার মেকানিজম কি? এই বাণিজ্য চুক্তি আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? এই স্টিয়ারিং কমিটি কারা আছে? এর পলিসি কি করেছেন? আইনগত কি পরিবর্তন দরকার? সে নতুন আইন তৈরি করেছেন কিনা? আপনি সেখানে এমন কোন বডি তৈরি করেছেন কিনা? সেটা কারা দেখবে? চেম্বার অফ কমার্স দেখবে? ঢাকা চেম্বার দেখবে? ফেডারেশন দেখবে? এই ব্যবসাগুলো কারা দেখবে? কোন ধরনের ব্যবসা এটা করবে? এটা এলসি কে দিবে? ব্যাংক ফাইন্যান্স কে করবে? এখানে আমেরিকার থেকে যে আমার ইম্পোর্ট গুলো হবে, সেই ইম্পোর্ট গুলো ফাইন্যান্স কে করবে? রেট অফ ইন্টারেস্ট কি হবে? টার্মস অফ পেমেন্ট কি হবে? আমি এই ডলার গুলা কোথায় পাবো? কোন জায়গা থেকে আমি আনবো? এইগুলা বিষয় নিয়ে কি আপনি কোন টাস্ক ফোর্স করছেন? আপনি কোন আলোচনা করেছেন? আপনি কিন্তু নীতি নির্ধারণ করেছেন? কোন নীতি আপনি দিয়েছেন? একজন ব্যবসায়ী কি করে বুঝবে যে আমি এখানে গেলে আমি এই ব্যবসাটা করতে পারবো? এই বিষয়গুলো তো আমরা বললে আপনারা বলবেন আমরা আপনাকে জ্ঞান দিচ্ছি। ভাই জ্ঞান দিচ্ছি না। দিস ইজ নরমাল প্রোটোকল। এই বিষয়গুলো আপনাকে তো আনতে হবে। আপনি আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে হলে আপনাকে তো আনতে হবে। আমেরিকাতে গম আনবেন আপনি। সেই তার ব্রাজিলে গম সস্তা হয়। তাহলে আপনি কি করে আমেরিকাতে আনবেন? বাংলাদেশে যদি এলসি করতে গিয়ে সস্তা হয়, আর্জেন্টিনার গম যদি আমেরিকান গমের চেয়ে সস্তা হয়, চীনের তুলা যদি আমেরিকান তুলার চেয়ে সস্তা হয়, কানাডিয়ান তুলা যদি আমেরিকান তুলার চেয়ে সস্তা হয়, মেক্সিকোর তুলার চেয়ে দাম বেশি হয়, আপনি তাহলে মেক্সিকোটা নাই না আপনি কি করে আমেরিকা টানবেন? রেট অফ কম্পিটিশনটা কিভাবে সেট করবেন? আপনি রেটটা কিভাবে ফিক্স করবেন? কি নীতিতে ফিক্স করবেন? এখানে সে জি আমেরিকান যা অফার করবে তাই নিয়ে আসবেন। দিস জি তারপরে আজকে যে আমেরিকার যে আমাদের কোর্স সাহেব নাকি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্বন্ধে বলেছে এবং তারা নাকি গ্যারান্টি দিবে বলেছে, এই ধরনের কথাবার্তা বাজারে চাউর হচ্ছে, আজকে বাজারে চলতেছে। জানো আমি আমাকে বলেছো তুমি, এগুলোর ব্যাপারে তো আমাদের বলতে হবে। এইগুলোর ব্যাপারে আমাদের বলতে হবে। আপনার আইন বলবে যে এখানে রাস্তায় দাঁড়ায় ফাঁসি দিয়ে দিবেন। আরে এটা কি মগের মূল্য নাকি? রাস্তায় যেখানে দেখা হবে সেখানে ফাঁসি। এই জিনিসগুলো আপনাকে পরিষ্কার করতে হবে। এই জিনিসগুলোর ব্যাপারে সুস্পষ্ট ধারণা জনগণকে দিতে হবে। তাহলেই আপনার হাত শক্তিশালী হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে নিয়ে কথা বলবো, আপনার সরকারকে নিয়ে কথা বলবো না। আমার দায়িত্ব হবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিভিন্ন কার্যক্রমগুলো আপনি পছন্দ করেন না করেন, আমি চেষ্টা করব আপনাকে সঠিক জিনিসগুলো জানানোর জন্য।